এই একটা ক্লাস পারলে আমি এসএসসি লেভেলের প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে এনে করাতাম। আজকে জীবকোষ ও টিস্যুর এমন একটা বেসিক ক্লাস আমি নিব যেটা করলে জীবকোষ ও টিস্যু এসএসসি যেই দ্বিতীয় চ্যাপ্টারটা আছে পুরাটা কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসগুলোর মাধ্যমে একদম কমপ্লিটলি এই অধ্যায়টা শেষ করতে পারবে। আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান অনিক, পড়াশোনা করছি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট, তৃতীয় বর্ষে। আজকে আমি জীবকোষ ও টিস্যুর প্রথম ক্লাসটা নিচ্ছি এবং ধারাবাহিকভাবে সবগুলা ক্লাসই নিব। তো আমি এখন শুরু করতেছি জীবকোষ ও টিস্যু। সো অধ্যায়টা শুরু করার সাথে সাথে আমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে জীবকোষ, তার মানে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে কোষ, এই কোষ জিনিসটা আসলে কি। ঠিক আছে, কোষ জিনিসটা আসলে কি? আচ্ছা, আমরা কোষ বলতে এক কথায় একটা উত্তরই দিব যে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলা হয়। ঠিক আছে, তাহলে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় হচ্ছে কোষ। তাছাড়া লুই এবং সিকিভিচের যে এই সংজ্ঞাটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, তোমরা বই থেকে এই জিনিসটা শিখে নেবে। আচ্ছা, সেল, কোষের ইংরেজি শব্দ হচ্ছে সেল। সেল মানে হচ্ছে কি, যে জেলখানায় কয়েদিদেরকে আটকায় রাখে না, ওই জায়গাগুলোকে বলা হয় সেল। দেখবা যে জেলখানায় কক্ষগুলো এরকম এরকম করে থাকে, তো এরকমভাবে থাকে এবং সামনে হচ্ছে এই যে 14 শিক থাকে যেটা বলে আর কি, তো এটা থাকে, তো এরকমভাবে থাকে। তো রবার্ট হুক নামক একজন বিজ্ঞানী ছিল, রবার্ট হুক। সো রবার্ট হুক সাহেব সর্বপ্রথম এই সেল দেখতে পাইছিলেন এবং তিনি এটাকে সেল নামে নামকরণ করছে। আসলে উনি যেটা দেখতে পারছিল যে একটা কোষের যে কোষ প্রাচীরটাই কি সে দেখতে পাইছিল, একটা সেলের কোষ প্রাচীর। আর কোষ প্রাচীর হচ্ছে একটা জড় পদার্থ। সো রবার্ট হুক আসলে যেই জিনিসটা দেখছিল সেটা আসলে কোষ না, বরঞ্চ কোষ প্রাচীর দেখছিল। সো ওনাকে বলা হয় হচ্ছে কোষ প্রাচীরের জনক বলা যেতে পারে, অথবা মৃত কোষের জনক বলা যেতে পারে। এখন আমি এইমাত্র একটা শব্দ উচ্চারণ করলাম যে মৃত কোষ, তাহলে জীবিত কোষের আবিষ্কারক কে, তাই না? জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে লিউয়েন হুক। ঠিক আছে, জীবিত কোষের আবিষ্কারকে লিউয়েন হুক। ওকে, সেটা মনে রাখবো কিভাবে? জীবিত মানে কি? লিভিং না? সো লিভিং ফর এল সো লিউয়েন হুক মনে রাখতে পারবো। আচ্ছা, তো যেটা পড়াচ্ছিলাম, সো আমরা কোষের সংজ্ঞায় বলছি যে কোষ মানে হচ্ছে জীবদের গঠন ও কাজের একক। তাহলে গঠনটার উপর বেস করে আমরা হচ্ছে কোষকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আদি কোষ এবং আরেকটা হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, আদি কোষ এবং প্রকৃত কোষ, এবং কাজের উপর বেস করে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে দেহকোষ এবং অন্যটা হচ্ছে জনন কোষ। আমরা যদি এই আদি কোষ এবং প্রকৃত কোষের ইংরেজি নামের দিকে তাকাই, হ্যাঁ, আদি কোষ মানে হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, এবং প্রকৃত কোষের ইংরেজি হচ্ছে ইউক্যারিওটিক সেল। সো এই শব্দ দুইটা আমরা একটু ভাঙার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। বায়োলজি মানে হচ্ছে শব্দ ভাঙার খেলা। যেমন আমি যদি শুরু থেকেই বলি যে বায়োলজি, ঠিক আছে, সো বায়োলজি, বায়ো মানে হচ্ছে কি জীব, এবং লজি মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, লজি মানে হচ্ছে জ্ঞান। ঠিক আছে, লজি মানে হচ্ছে জ্ঞান। তাহলে যেই শাখাতে জীব সম্পর্কিত জ্ঞান আলোচনা করা হয়, হ্যাঁ, জীব নিয়ে আলোচনা করা হয়, সেটাকে বলা হয় বায়োলজি। আচ্ছা, যেহেতু বায়োলজি আসছে, ওলজি আসছে, সো তোমাদেরকে একটা কথা বলে রাখি। ওলজি হচ্ছে আমার একটা ফেসবুক গ্রুপ, ফেসবুকে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবা। সো তোমরা হচ্ছে ওলজিতে জয়েন করতে পারো, এবং প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি যে পরীক্ষাগুলো নিব, এই লেকচার ওয়াইজ যে পরীক্ষাগুলো নিব, এই সবগুলাই হচ্ছে ওলজি গ্রুপে নিব। সো তোমরা যারা আসছো তারা হচ্ছে ওলজি লিখে সার্চ দিলেই পেয়ে যাবা, অথবা আমি হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো।
আচ্ছা, তাহলে শব্দ ভাঙার খেলাতে ছিলাম আমরা, তাই না? বলো তো, তাহলে প্রো প্রো কথাটার অর্থই হচ্ছে আদি, ঠিক আছে, আদি অথবা প্রাক, ঠিক আছে, আদি অথবা প্রাক। ক্যারিও, ক্যারিও কথাটার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে, ক্যারিও কথাটার অর্থ কি? নিউক্লিয়াস। আচ্ছা, টিক মানে হচ্ছে বহন করা, বহন করা। সো আমরা এই ওয়ার্ডটাকে ভাঙলে আমরা পাইছি আদি, নিউক্লিয়াস, বহন করা। তার মানে যে সকল সেল বা যে সকল কোষ হচ্ছে আদি নিউক্লিয়াস মানে বহন করবে অথবা প্রাক নিউক্লিয়াস বহন করবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে প্রোক্যারিওটিক। আচ্ছা, ইউ মানে কি? ইউ মানে হচ্ছে রিয়েল, রিয়েল মানে একদম বাস্তব বা হচ্ছে সু। আর ক্যারিও মানে তো নিউক্লিয়াস, তাই না? আর টিক মানে বহন করে, তার মানে একদম যে আসল নিউক্লিয়াস যেটা বহন করে তাকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল। সো এখন আমরা একটা কোশ্চেনের দিকে যাচ্ছি যে তাহলে প্রাক নিউক্লিয়াস কোনটা, নিউক্লিয়াস কোনটা, বা প্রকৃত নিউক্লিয়াস কোনটা? সো একটা নিউক্লিয়াস যদি আমরা আঁকি, নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা এই কম্পোনেন্টগুলো পাই, তাহলে আমরা ওইটাকে একদম ধরিয়ে নিতে পারবো যে এটা হচ্ছে একটা প্রকৃত নিউক্লিয়াস, ঠিক আছে? সো প্রকৃত নিউক্লিয়াস যদি হতে হয় এই ফিচারগুলো থাকতে হবে। প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিউলার মেমব্রেন থাকবে, ঠিক আছে, মেমব্রেন। তারপর থাকবে ভেতরে কিছু তরল পদার্থ, থকথকে জেলির মতো যে পদার্থ, ওইটাকে বলবো আমরা নিউক্লিওপ্লাজম বলবো। কি বলবো? নিউক্লিওপ্লাজম। এর ভেতরে গাঢ় অবস্থায় একটা বস্তু পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, এবং এই নিউক্লিওপ্লাজমের মধ্যে এই সুতার মতো ছড়ানো ছিটানো কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলেছি ক্রোমাটিন তন্তু। সো এই কম্পোনেন্টগুলো যদি থাকে তাহলে আমরা একটা কোষকে, একটা নিউক্লিয়াসকে আমরা হচ্ছে বলবো প্রকৃত নিউক্লিয়াস। এখন এই চিত্রটার মধ্যে না আমি একটু ভুল করছি, কেউ কি বলতে পারবা যে আমার চিত্রটার মধ্যে কি ভুল হয়েছে? যদি আমি তোমাদেরকে বলি, আমার চিত্রটা ভুল হয়েছে কারণ আমি যেটা নিউক্লিয়ার মেমব্রেন আছে ওই মেমব্রেনের মধ্যে কোনো রকম নিউক্লিয়ার রন্ধ্র দেই নাই। এখন নিউক্লিয়ার রন্ধ্র যদি না দিই তাহলে নিউক্লিয়াস এবং কোষের সাইটোপ্লাজমের মধ্যে কোনো কানেকশন থাকবে না। সো আমাদেরকে অবশ্যই নিউক্লিয়ার রন্ধ্র দিতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রগুলো দিয়ে দিলাম। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে নিউক্লিয়ার রন্ধ্রগুলো থাকবে, ভেতরে নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে গাঢ় বস্তুটা, এবং থাকবে হচ্ছে ক্রোমাটিন তন্তু। আচ্ছা, সো এই চারটা বা পাঁচটা কম্পোনেন্ট যদি থাকে তাহলে আমরা একটা কোষকে বলবো, একটা নিউক্লিয়াসকে বলবো প্রকৃত নিউক্লিয়াস, এবং এই প্রকৃত নিউক্লিয়াসগুলাই থাকবে হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল অথবা প্রকৃত কোষে, এবং যাদের মধ্যে এই নিউক্লিয়াসটা থাকবে না তাদেরকে আমরা বলবো প্রোক্যারিওটিক সেল। এখন নিউক্লিয়াসটা না থাকার পিছনে মূলত যে জিনিসটা থাকবে না সেটা হচ্ছে এই বাইরের যে নিউক্লিয়ার মেমব্রেনটা, ঠিক আছে? নিউক্লিয়ার মেমব্রেনটা থাকবে না। কি থাকবে না বলুন তো? নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এখন এই নিউক্লিয়ার মেমব্রেনটা যদি না থাকে তাহলে চিন্তা করো, এটা যদি একটা সেল হয়, এটা একটা সেল, হ্যাঁ, এই নিউক্লিয়ার মেমব্রেনটা থাকলে যদি না থাকে আর কি হবে? আচ্ছা, এইটার ভেতরে কি আছে বলেন তো? এটার ভেতরে হচ্ছে এরকম ক্রোমাটিন তন্তুগুলো আছে, তাই না? সো ক্রোমাটিন তন্তুগুলো আছে এবং ভেতরে গাঢ় একটা অঞ্চল আছে যেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস, এবং এখানে তো অবশ্যই নিউক্লিওপ্লাজম থাকবে। সো যেটা আমরা বলতেছিলাম যে যদি এই নিউক্লিয়ার মেমব্রেনটা আমি মুছে ফেলি, আচ্ছা, কোষের নিউক্লিয়ার মেমব্রেনের বাইরে থাকবে হচ্ছে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো থাকবে, তাই তো? আচ্ছা, সাইটোপ্লাজমের অঙ্গাণুগুলো থাকবে এবং সাইটোপ্লাজম থাকবে, এবং সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজমটা আলাদা থাকেই হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের মাধ্যমে। এখন এই নিউক্লিয়ার মেমব্রেন যদি কোনো কারণে নাই হয়ে যায় বা না থাকে, হ্যাঁ, সো আমরা একটু মুছে দেওয়ার চেষ্টা করতেছি, যদি না থাকে তাহলে কি হবে? এরকম ধরলাম যে নাই, তাহলে দেখা যাচ্ছে না যে ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম এগুলো সব হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং এই যে এই নিউক্লিয়াসের ভেতরে না থাকার কারণে এই যে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তুগুলো হচ্ছে বিচ্ছিন্নভাবে ছড়াছিটাই একদম আছে। সো এই অবস্থাটাকে নিউক্লিয়াস না বলে আমরা বলি হচ্ছে নিউক্লিওয়েড, ঠিক আছে? এই অয়েড কথাটার মানে হচ্ছে মতো, আর নিউক্লিও তো মানে হচ্ছে নিউক্লিয়াস, তার মানে নিউক্লিয়াসের মতো, অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না, কিন্তু ক্রোমাটিন তন্তু থাকার কারণে বলতেছে যে নিউক্লিয়াসের মতো। সো অয়েড কথাটার মানে হচ্ছে মতো। ধরো আমার নাম হচ্ছে অনিক, তাই তো? এখন কেউ যদি আমার মতো হয় তাহলে আমি তাকে বলবো হচ্ছে অনিকয়েড, ওকে? সো তাকে বলবো হচ্ছে অনিকয়েড। যদি তোমার মতো হয়
তুমিও অ্যাড। সো এরকম আর কি। আচ্ছা, সো এই জিনিসগুলা থাকবে আর কি। তো সুগঠিত নিউক্লিয়াস না থাকলে তখন আমরা তাকে বলবো হচ্ছে আদি কোষ, এবং যদি সুগঠিত নিউক্লিয়াস থাকে তাহলে আমরা তাকে বলবো হচ্ছে প্রকৃত কোষ। এখন এই একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তো আর আমরা করতে পারি না, আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে বিভিন্ন অঙ্গাণু, ঠিক আছে, কোষীয় যে অঙ্গাণুগুলা থাকে এই অঙ্গাণুগুলা হচ্ছে থাকবে না। এখন আমরা একটু জানি যে আসলে অঙ্গাণু বলতে কি বুঝছি। এই শব্দটাকে আমরা আবার ভাঙবো। দেখো, অঙ্গ যোগ হচ্ছে অণু, তার মানে অণু মানে তো ক্ষুদ্র জিনিস, তার মানে অঙ্গের থেকে যেটা ছোট সেগুলোকে আমরা বলবো হচ্ছে অঙ্গাণু। হ্যাঁ, অঙ্গাণুগুলো কি কি থাকতে পারে? নর্মালি অঙ্গাণু আছে মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপর থাকবে হচ্ছে প্লাস্টিড থাকবে, তাই না, প্লাস্টিড, তারপর হচ্ছে রাইবোজোম, এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। এখন যেই আদি কোষ আছে, আদি কোষে কেবলমাত্র রাইবোজোমই থাকে। কে থাকবে? কেবলমাত্র রাইবোজোম থাকবে, কিন্তু বাকি যে অঙ্গাণুগুলো আছে ওগুলা থাকবে না। কিন্তু যদি একটা প্রকৃত কোষের কথা বলি, রাইবোজোমও থাকবে, রাইবোজোম সহ বাকি অঙ্গাণুগুলোও কি থাকবে। আচ্ছা, এখন একটা কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই যে আমরা যে ক্রোমাটিন তন্তু নিয়ে কথা বলতেছিলাম, যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থাকে, এই ক্রোমাটিন তন্তুগুলো আসলে ডিএনএ দিয়ে তৈরি। ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে জীবনের ভিত্তি হিসেবে ধরা হয়। মা বাবার সকল বৈশিষ্ট্যই ডিএনএর মাধ্যমে আমাদের শরীরে আসে। সো ডিএনএর ভেতরে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটাকে আমরা বলি হচ্ছে হিস্টোন প্রোটিন, ঠিক আছে। সো হিস্টোন প্রোটিন, এবং ডিএনএর যদি তোমরা হচ্ছে চ্যাপ্টার 12-এর মধ্যে শিখবা, আমি ইনশাল্লাহ ক্লাস নিব। ডিএনএর অনেকগুলো মানে সূত্র থাকে, হ্যাঁ, এরকম সূত্র থাকে, পেঁচানো সূত্র। তোমরা যদি চ্যাপ্টার 12-এ যাও তাহলে দেখতে পারবা, এরকম পেঁচানো সূত্র থাকে। এগুলোকে আমরা ডিএনএর স্ট্র্যান্ড বলি। হ্যাঁ, তো হিস্টোন প্রোটিনকে ধরেই হচ্ছে হিস্টোন প্রোটিন, এই যে ডটেরগুলো আমি হিস্টোন প্রোটিন বোঝাচ্ছি, ঠিক আছে। সো হিস্টোন প্রোটিন, সো যে নিউক্লিয়ার স্ট্র্যান্ডগুলো আছে এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিনকে ধরে এরকমভাবে বেয়ে উঠে, ঠিক আছে, এরকমভাবে বেয়ে কি উঠবে। সো এরকমভাবে তাহলে হিস্টোন প্রোটিনগুলোকে সে হচ্ছে অবলম্বন করে উপরে উঠতে থাকে। আমরা হচ্ছে বাসা বাড়িতে যেই লাউ গাছ, এই গাছগুলোকে যে মাচার উপরে ওঠানোর জন্য এরকমভাবে স্ট্যান্ড দিয়ে দিই না, যাতে গাছগুলো হচ্ছে পেঁচায়, শিম গাছ বা এই জিনিসগুলোতে এরকম পেঁচায় উঠে যাতে মাচার উপর ফল দিতে পারে, এর জন্য কিন্তু আমরা করে দিই। সো হিস্টোন প্রোটিনগুলো অবলম্বন হিসেবে কাজ করে, যার কারণে এই যে ডিএনএর যে স্ট্র্যান্ডটা এটা উপরের দিকে উঠতে পারে, অথবা সূত্রাকার ডিএনএ তৈরি হয়। তাহলে যদি কারোর এই হিস্টোন প্রোটিন না থাকে, তখন সেই ক্ষেত্রে তার যে ক্রোমাটিন তন্তু বা ডিএনএ আছে সেটা কি হয়ে যাবে? বৃত্তাকার হয়ে যাবে। সো আদি কোষের ক্ষেত্রে কোনো হিস্টোন যে প্রোটিনটা আছে এই হিস্টোন প্রোটিনটা থাকে না। তাহলে যদি হিস্টোন প্রোটিন না থাকে তাহলে ডিএনএটা কি হয়ে যাবে বলেন তো? ডিএনএটা হয়ে যাবে বৃত্তাকার, ঠিক আছে। আর অন্যদিকে আমরা যদি প্রকৃত কোষের দিকে তাকাই, প্রকৃত কোষে হিস্টোন প্রোটিন কি আছে, ঠিক আছে, হিস্টোন প্রোটিন আছে। তাহলে ডিএনএটা কিরকম হবে? সূত্রাকার হবে, কারণ এই যে হিস্টোন প্রোটিনগুলোকে অবলম্বন করে এই ডিএনএটা কি বেয়ে উপরে উঠতে পারবে। সো এই কারণে। আচ্ছা, কোষ বিভাজন নামক একটা শব্দ আছে। কোষ বিভাজন মানে কি? যে প্রক্রিয়ার মাধ্যমে কোষটা ভাগ হবে, একটা কোষ থেকে অনেকগুলো কোষ তৈরি হবে। চ্যাপ্টার 3-তে হচ্ছে এই কোষ বিভাজন নিয়ে ইন ডিটেলস আলোচনা করা আছে, কিন্তু আমি একটু শর্টকাটে বলে ফেলি যে কোষ বিভাজনের মধ্যে কোষ বিভাজন 3 ধরনের আছে: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। এর মধ্যে যেটা আদি কোষে অ্যামাইটোসিস হবে, ঠিক আছে, অ্যামাইটোসিস কোষ বিভাজন হবে। এবং যেটা একদম সরল ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া, জাস্ট একটা কোষ আসবে, এই কোষটা হচ্ছে ভেতরে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসটা হচ্ছে এরকম ডাম্বেল আকৃতির হবে, এবং কোষের সাইটোপ্লাজমটা এরকমভাবে একটু প্রলম্বিত হবে, এবং দুই ভাগে দুইটা কোষ ভাগ হয়ে যাবে। আর এদিকে প্রকৃত কোষে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হবে, ঠিক আছে। কোন ধরনের কোষ বিভাজন হবে? মাইটোসিস কোষ বিভাজন হবে, যে বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হবে, এবং
সব ধরনের সকল ধরনের বৈশিষ্ট্য একদম সেম থাকবে। মাইটোসিস হচ্ছে উন্নত জীবে হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে আমরা শ্বসন নিয়ে কথা বলবো। হ্যাঁ, শ্বসন আদি কোষে হচ্ছে শ্বসনটা হচ্ছে অবাধ শ্বসন হবে, ঠিক আছে, অবাধ শ্বসন। এবং প্রকৃত কোষে শ্বসনটা হবে সবাধ শ্বসন, সবাধ শ্বসন। এইটা শ্বসন নিয়ে পুরা ডিটেলস আলোচনা আছে, কিন্তু আমি একটু সংক্ষিপ্ত বলে দেই। যেটা হচ্ছে যেখানে শ্বসন বলতে আমরা বুঝি হচ্ছে অক্সিজেনের উপর ভিত্তি করে অথবা ইউজ করে হচ্ছে আমরা খাদ্যবস্তুকে জারিত করব, সঞ্চিত যে খাদ্যবস্তুগুলো আছে যেগুলো পরিপাকের মাধ্যমে পাবো এবং শক্তি উৎপাদন করব। অবাধ শ্বসনে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, সো এই কারণে বলা হচ্ছে অবাধ শ্বসন। সবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে বলা হচ্ছে সবাধ শ্বসন। সবাধ শ্বসনে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়, অবাধ শ্বসনে মাত্র 2 এটিপির মতো শক্তি উৎপন্ন হয়, তাহলে কম শক্তি উৎপন্ন হবে, আর এখানে বেশি বেশি শক্তি উৎপন্ন করবে। তাহলে সবাধ শ্বসন হবে উন্নত জীবের বৈশিষ্ট্য, যেটা হচ্ছে প্রকৃত কোষে থাকবে। আর আদি কোষে হচ্ছে অবাধ শ্বসন হবে, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এক্সাম্পল হিসেবে একটু জানতে চাই, এক্সাম্পল কি হতে পারে। এক্সাম্পল যেগুলো হচ্ছে মনেরা রাজ্যের যে বৈশিষ্ট্য, মনেরা রাজ্যের যেই প্রাণীগুলো আছে, জীবগুলো আছে, তো ওই জীবগুলোর মধ্যে হচ্ছে হবে, যেমন হচ্ছে নষ্টক, ঠিক আছে। সো মনেরা রাজ্যের যারা আছে সবার মধ্যে হচ্ছে আদি কোষ থাকবে। আর প্রকৃত কোষ সুপার কিংডম যেটা 2 আছে, সুপার কিংডমের 2 এর মধ্যে যারা আছে সবার মধ্যে হচ্ছে প্রকৃত কোষ থাকবে। এখন আমি খুব এতক্ষণ যেই আলোচনাগুলো করছি, হ্যাঁ, সো এই আলোচনাগুলোর সারসংক্ষেপটা হচ্ছে আমি একটা ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। এই ছকটা মনে রাখলেই হবে, এবং কিভাবে একটা সুন্দরভাবে কিভাবে একটা পার্থক্য সাজাইতে হয়, একটা সুন্দরভাবে যদি একটা পার্থক্য করতে হয় তাহলে কি কি কম্পোনেন্ট থাকতে হবে আমি এখন তোমাদেরকে শিখাই দেবো এই জিনিসটা, ঠিক আছে। যাতে কোনো যদি পার্থক্য নাও পারো তারপরে যাতে তুমি এই জিনিসটা আনসার করে আসতে পারো, ঠিক আছে। যে কোনো একটা পার্থক্য যে কমন পড়ে নাই, কি করব, কিছু জিনিস তো জানি, তো ওইগুলোর উপর ভিত্তি করে কিভাবে করতে হবে এই ডিটেলস, পার্থক্য কীভাবে করতে হয় এটা আমি এই ক্লাসে শিখাই দেবো। তোমাদের আর কোনোদিন পার্থক্যতে আটকাইতে হবে না, ঠিক আছে। সো ক্লাসটা করতে থাকো, এবং ক্লাসটা কেমন লাগলো এটা অবশ্যই তুমি কমেন্টে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তুমি তোমার ক্লাসমেট বা যারা আছে, তো যাদের উপকারে আসতে পারে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। তো শুরু করি। আচ্ছা, প্রথম আমি নর্মালি তোমরা যদি খেয়াল করে থাকো পার্থক্য করতে গেলে তোমরা কিন্তু 2টা ঘর আঁকো, তাই না? আমি ছোটবেলা 2টা ঘরে আঁকতাম, কিন্তু যখন একটু বড় হয়েছি তখন আমি ব্যাপারটা আসলে শিখতে পারছি যে কীভাবে পার্থক্য করতে হয়। ওইটাই তোমাদের কাছে শেখানোর চেষ্টা করব। তো প্রথম যেই ঘরটা থাকবে ওইটার মধ্যে হচ্ছে আমরা বিষয় লিখব, ঠিক আছে। পার্থক্যের বিষয়, যে কিসের উপর ভিত্তি করে আমরা হচ্ছে পার্থক্যটা করছি, ঠিক আছে। প্রথম হচ্ছে বিষয়। আচ্ছা, বিষয় লিখলাম। তারপর হচ্ছে ওই যে আমাদের আদি কোষ, আর এখানে থাকবে হচ্ছে প্রকৃত কোষ। ওকে, আদি কোষ এবং প্রকৃত কোষ। সো প্রথম টপিকের নাম, প্রথম বিষয়টাই হচ্ছে নিউক্লিয়ার পর্দা, তাই না? নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার মেমব্রেন। এখন চিন্তা করো আদি কোষের মধ্যে কি নিউক্লিয়ার পর্দা ছিল নাকি ছিল না? তা আদি কোষে হচ্ছে নিউক্লিয়ার পর্দা ছিল না, তাহলে নাই। প্রকৃত কোষে কি আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তারপর এই যে নিউক্লিয়ার পর্দা যদি কারোর মধ্যে না থাকে, আমি কিন্তু বলছিলাম যে 4টা জিনিস 5টা জিনিস থাকলে তখন আমরা এটাকে আমরা বলি হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। এখন কারো যদি নিউক্লিয়ার পর্দা না থাকে তাহলে তার কি কোনো রকমভাবে সেটাকে আমরা কি সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো? বলতে কিন্তু পারবো না। আচ্ছা, তাহলে আমরা আরেকটা পয়েন্ট লিখবো হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস। আচ্ছা, সুগঠিত নিউক্লিয়াস আদি কোষে নাই, কারণ সুগঠিত নিউক্লিয়াস থাকলে 4টা কম্পোনেন্ট থাকতে হবে, এখানে প্রকৃত কোষ হচ্ছে আছে। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমরা বলতে পারি যে সুগঠিত নিউক্লিয়াস নাই বলে আদি কোষে কিন্তু যেই নিউক্লিয়ার পর্দা না থাকার কারণে সাইটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম আলাদা হিসেবে থাকে না। সো ওই কারণে ওই ক্রোমোজোমের যে অঞ্চল ওটাকে আমরা বলি কি নিউক্লিয়েড। তাহলে নিউক্লিয়েড হচ্ছে আদি কোষে থাকবে, প্রকৃত কোষে থাকবে না। আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য, সেটা হচ্ছে আমরা ডিএনএ দিয়ে করব। একটু আগেই শিখছি, তাই না? ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড।
আদি কোষে ডিএনএ তার শেপ কেমন হবে? আদি কোষ হবে বৃত্তাকার। এখন তোমরা কি আমাকে বলতে পারবা, একটু আগে পড়ে আসছি যে আদি কোষে ডিএনএটা বৃত্তাকার কেন হয় এবং প্রকৃত কোষে এটা ডিএনএটা সূত্রাকার কেন হয়? কেউ কি বলতে পারবে আমাকে এই কোয়েশ্চেনটা? আচ্ছা, ধরে নিলাম তোমরা পারবা। কারণ হচ্ছে হিস্টোন প্রোটিন। যেটা বৃত্তাকার ডিএনএ সেখানে হিস্টোন প্রোটিন নাই, যেটা সূত্রাকার ডিএনএ সেখানে হিস্টোন প্রোটিন আছে, যার কারণে হিস্টোন প্রোটিনকে ধরে ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায়ে সূত্রাকার হয়ে যায়, মানে ডিএনএটা পেঁচায়ে সূত্রাকারভাবে আমাদের হচ্ছে সূত্রাকার ক্রোমাটিন তন্তুটা তৈরি করে, হ্যাঁ, বা ডিএনএটা হচ্ছে সূত্রাকার হয় আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, অন্যান্য কোষীয় অঙ্গাণু, এই কোষীয় অঙ্গাণুগুলার কি অবস্থা হয়? কোষীয় অঙ্গাণু কেবল রাইবোজোম থাকবে, কেবলমাত্র রাইবোজোম থাকবে আদি কোষের ক্ষেত্রে, হ্যাঁ। তাহলে এখানে কোনো অঙ্গাণু নাই, তাহলে অঙ্গাণু নাই। কে থাকবে? কেবলমাত্র শুধু রাইবোজোম থাকবে, ঠিক আছে। কি থাকবে? শুধু রাইবোজোম, ঠিক আছে, শুধু রাইবোজোম থাকবে। আর যেটা হচ্ছে প্রকৃত কোষ, সব অঙ্গাণু থাকবে, ঠিক আছে। প্রকৃত কোষে, ঠিক আছে, প্রকৃত কোষে সব অঙ্গাণুগুলা কি থাকবে। আচ্ছা, কোষ বিভাজন খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। কোষ বিভাজন মানে কি? একটা কোষ যে প্রক্রিয়ায় ভাগ হবে, ভাগ হয়ে দুইটা কোষের সৃষ্টি করবে, ওটাকে আমরা বলি হচ্ছে কোষ বিভাজন, ঠিক আছে। তো কোষ বিভাজন এখানে হচ্ছে আদি প্রকৃতি, যেটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা একদম সিম্পল প্রক্রিয়া, হ্যাঁ, অ্যামাইটোসিস। আর এখানে হবে মাইটোসিস, যেটা হচ্ছে কতগুলো পর্যায়ের মাধ্যমে তৈরি, যেটা আমি চ্যাপ্টার 3-তে পড়ানোর সময় তোমাদেরকে ইন ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। চিন্তার কোনো কারণ নেই, একদম ইন ডিটেলসে ডেপথে গিয়ে তোমাদেরকে বুঝাই দেবো। শ্বসন, শেষ বৈশিষ্ট্য। শ্বসনের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এখানে হচ্ছে অবাধ শ্বসন, যেখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না এবং নিম্ন শক্তি, কম শক্তি উৎপন্ন হবে, এটি উৎপন্ন হবে। আর সবাধ শ্বসনে অক্সিজেনের ব্যবহার থাকবে এবং এখানে অনেক বেশি শক্তি উৎপন্ন হবে, প্রায় 38 অণু এটিপি তৈরি হবে। আচ্ছা, এবং সবার শেষে আমরা যেটা দেব সেটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে একটা পার্থক্য করে দেব। এখানে কারা আছে? ওই যে মনেরা রাজ্যের যারা, তারা। আর এখানে হচ্ছে সুপার কিংডম 2 যারা, তারা থাকবে, ঠিক আছে। সো এই পার্থক্যটা আমরা তখনই করতে পারবো যদি আমরা আগের বৈশিষ্ট্যগুলা ভালোভাবে পড়ে থাকি। এবং এইটা হচ্ছে একটা সামারি, যেই জিনিসটা তোমার এসএসসি থেকে শুরু করে এইচএসসি এবং অ্যাডমিশন প্রত্যেকটা ধাপে ধাপে তোমার এই পার্থক্যটা তোমার জানা থাকা লাগবে। এবং নেক্সট যেই পড়াগুলো আছে এগুলো পড়তে গেলেও তোমার এই পার্থক্যটা জানা থাকা লাগবে। সো এই পার্থক্যটা হচ্ছে মানে স্টার দিয়ে একদম শেষ করে দাও, যত স্টার থাকা যায় সব স্টার দিয়ে দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা পারলে কিন্তু তুমি চ্যাপ্টার 1টাও তোমার কিন্তু একটা রিভিশন হয়ে যায়, হ্যাঁ। সো পার্থক্য করার ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখবা। যদি তুমি কোনো পার্থক্য নাও করতে পারো, এই এক্সাম্পল দিয়ে দিবা, এবং হচ্ছে ডেফিনেশন, তাহলে ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়ে যদি পার্থক্য করো তাও কিন্তু তোমার দুইটা পার্থক্য হয়ে যায়। তোমার যদি খ নম্বরের কোয়েশ্চেনটা আসে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানে কোনো কিছু পারার থেকে না পারার থেকে তুমি যদি দুইটা পার্থক্য দাও তাও কিন্তু তুমি একটা মার্ক পাওয়ার আশা রাখতে পারো, ঠিক আছে। এবার আসি, আমি কোষের সংজ্ঞা দেওয়ার সময় বলছিলাম যে এর গঠন ও কাজের উপর ভিত্তি করে। সো আমরা গঠনের উপর তো দেখলাম যে গঠনটা হচ্ছে নিউক্লিয়াস কি সুগঠিত নাকি সুগঠিত না, আদি নাকি মানে প্রকৃত, এটার উপর বেস করে কিন্তু আমরা পার্থক্যটা করে ফেলছি। এখন হচ্ছে কাজ, বলছিলাম না যে জীবদেহের গঠন ও কাজের একককে বলা হয় কোষ। সো এবার হচ্ছে কাজ যেটা আছে আমাদের দেহে, এই কোষগুলোর কাজ কি, কাজের উপর ভিত্তি করে আমরা আবার দুই ধরনের বলতে পারি, ঠিক আছে। কোষ হচ্ছে দুই ধরনের। সো কি প্রথম ধরনের যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে দেহকোষ, ওকে। প্রথম বলি হচ্ছে দেহকোষ। তারপর অন্য একটা টাইপ হচ্ছে জনন কোষ, ওকে, জনন কোষ। আচ্ছা, দেহকোষ মানে কি? দেহের গঠন করবে, তাহলে সে কি করবে? দেহ গঠন করবে। দেহ কিভাবে গঠন করতে পারে? এই যে ধরো বিভিন্ন টিস্যু তৈরি করবে, অঙ্গ তৈরি করবে, এর মাধ্যমে হচ্ছে ওরা দেহ গঠন করে। জনন কোষ তার মানে একদম কোনো কিছুর জন্ম দিবে,
তার মানে প্রজননে অংশগ্রহণ করবে, ঠিক আছে। কোথায় অংশগ্রহণ করবে? প্রজননে বা বংশবৃদ্ধি, ওকে, বংশ বৃদ্ধি করবে। সো এই জনন কোষকে আবার আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। একটা হচ্ছে পুংজনন কোষ, একটা হচ্ছে পুং জনন কোষ, আর একটা হচ্ছে স্ত্রী জনন কোষ। সো আমাদের ক্ষেত্রে পুংজনন কোষকে আমরা কি নামে ডাকি? শুক্রাণু ডাকি, ঠিক আছে, শুক্রাণু। এবং স্ত্রী জনন কোষকে বলা হচ্ছে ডিম্বাণু। আচ্ছা, শুক্রাণুকে ইংরেজিতে স্পার্ম বলে, আর ডিম্বাণুকে বলা হচ্ছে ওভাম, ঠিক আছে, ওভাম। সো শুক্রাণু এবং ডিম্বাণু এগুলো হচ্ছে জনন কোষ। সো এই জনন কোষগুলো সবসময় হ্যাপ্লয়েড হয়ে থাকে, ঠিক আছে। হ্যাপ্লয়েডকে আমরা একপ্রস্থ ক্রোমোসোম বলি, এন দিয়ে প্রকাশ করি। কিন্তু জনন যে কোষগুলো আছে, জনন মাতৃকোষ, সেগুলো হচ্ছে টোয়াইস এন হয়। এখন প্রশ্ন আসতে পারে, ভাই টোয়াইস এন মানে কি, এন মানে কি? এন মানে হচ্ছে একপ্রস্থ ক্রোমোসোম, মানে অর্ধেক হয়ে যায়। আর টোয়াইস এন মানে হচ্ছে একদম ফুল সেট ক্রোমোসোম, ঠিক আছে, হাফ সেট ক্রোমোসোম না। হ্যাঁ, সো এই টোয়াইস এন থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড, আর এখানে বলি হচ্ছে ডিপ্লয়েড যদি একটা এন থাকে, ঠিক আছে। যদি অর্ধেক হয়ে যায় তখন আমরা তাকে বলি হচ্ছে হ্যাপ্লয়েড। সো এখানে কি এমন হয়েছে যে টোয়াইস এন থেকে এন হয়ে গেছে? মূলত এখানে যে বিভাজনটা হয়েছে সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এবং মিওসিস কোষ বিভাজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কিন্তু দেহকোষের যে বিভাজন, দেহকোষ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন হয়। হ্যাঁ, কি হবে? মাইটোসিস। মাইটোসিসের মধ্যে একটা কোষ থেকে ঠিকই দুইটা কোষ তৈরি হবে, কিন্তু সকল গুণাগুণ সেম থাকবে। এখানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হবে না। তার মানে এখানে দেহকোষ যেটা থাকবে টোয়াইসেন কোষ, এই কোষগুলো কি হবে? টোয়াইসেনই হবে। দেহকোষ যদি টোয়াইসেন থাকে, কোষগুলো টোয়াইসেন হবে। কিন্তু জনন কোষের ক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন হওয়ার কারণে এখানে হচ্ছে টোয়াইসেন থেকে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড হয়ে যাবে। হ্যাঁ, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে। এবং পরবর্তীতে যেই জিনিসটা হয়, শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে ফিউজ করে ফার্টিলাইজেশন হয়, এবং যেই কোষটা তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে জাইগোট। কি বলি? জাইগোট। এই জাইগোট হচ্ছে এমন একটা কোষ যেটা এককোষী। হ্যাঁ, এই একটা কোষ বারবার বারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে আমাদের পূর্ণাঙ্গ দেহ তৈরি করে, ঠিক আছে, পূর্ণাঙ্গ এই দেহটা তৈরি করে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে জাইগোটের ক্রমান্বয়ে যে বিভাজন ওটা হচ্ছে মাইটোসিস হয়, এবং এর মাধ্যমে আমাদের পুরা দেহটা তৈরি হয়। আচ্ছা, এখন প্রকৃত কোষ। হ্যাঁ, প্রকৃত কোষের যেটা আছে, আমরা কিন্তু দেহ এই যে এটার উপর বেস করে কিন্তু একটা পার্থক্য করতে পারি, তাই না? যে কাজের উপর দেহকোষ দেহ গঠন করবে, কাজ। তাহলে এখানে আমরা পয়েন্ট দেব কি? কাজ। যে কাজ কি, ঠিক আছে। তাহলে কাজের উপর ভিত্তি করে দেহ গঠন করে, প্রজনন অথবা বংশবৃদ্ধি করে। কোষ বিভাজন, কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন হচ্ছে এখানে মাইটোসিস, এখানে হচ্ছে অ্যামাইটোসিস। আচ্ছা, ক্রোমোজোমের অবস্থা, ক্রোমোজোমের অবস্থা। আচ্ছা, ক্রোমোজোমের অবস্থা দিয়ে আমরা কি বলতে পারি? ক্রোমোজোম এর অবস্থা, একটাতে হচ্ছে কি ডিপ্লয়েডই থাকবে, আর আরেকটাতে হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে যাবে, ঠিক আছে। সো এরকমভাবে আমরা হচ্ছে ডিভিশনটা করতে পারি। হ্যাঁ, সো এটারও কিন্তু একটা পার্থক্য তুমি কিন্তু করে ফেলতে পারো, এবং সেই পার্থক্যটা তুমি চাইলে আমাদের যেই গ্রুপ আছে ওলজি ফেসবুক গ্রুপ, সো তুমিও হচ্ছে ওখানে শেয়ার করতে পারো। এবং এই পুরাটা ক্লাসের লেকচার নোট যদি তোমরা করে থাকো অবশ্যই করবে, এটা তোমরা জমা দিতে পারো। আমি যদি কোনো ভুল থাকে বা কোনো কারেকশন করার থাকে সেটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই যে প্রকৃত কোষ, আমরা তো অনেক উন্নত, তাই না? আমরা উদ্ভিদ, এই জিনিসগুলো কিন্তু আমরা হচ্ছে আদি কোষ কিন্তু আমাদের থাকে না, আমাদের থাকে হচ্ছে প্রকৃত কোষ। তো আমরা হচ্ছে প্রকৃত কোষী জীব। এখন আমাদের দেহে যেই কোষটা থাকে, ওই কোষটার সাথে উদ্ভিদের দেহে যেই কোষটা থাকে সেটারও কিন্তু অনেক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট থাকে, ঠিক আছে, একরকম থাকে না। সো এটাকে প্রকৃত কোষকেও আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং অন্যটা হচ্ছে প্রাণী কোষ। প্রাণী কোষ হচ্ছে আমাদের দেহে থাকবে, আর উদ্ভিদের দেহে উদ্ভিদ কোষ। তাহলে নাম থেকে বুঝতে পারতেছি। এখন শুরুতে যে জিনিসটা, হ্যাঁ, যে উদ্ভিদ কোষে কোনো কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে, থাকে না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে না, ঠিক বলছি না? উদ্ভিদ কোষেই কেবলমাত্র কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। তারপর যদি প্লাস্টিডের বৈশিষ্ট্য করি,
প্লাস্টিড হচ্ছে এমন একটা অঙ্গাণু যেই অঙ্গাণু দিয়ে হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, হ্যাঁ, বা খাদ্য কোষের রান্নাঘর বলা হয়। উদ্ভিদে কিন্তু প্লাস্টিড আছে, যার কারণে উদ্ভিদ হচ্ছে খাদ্য প্রস্তুত করতে পারে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। কিন্তু আমাদের তো কোনো প্লাস্টিড নাই। সো প্লাস্টিক যদি না থাকে তাহলে আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারবো? পারবো না। তাহলে এটাও কিন্তু একটা পয়েন্ট হয়। আচ্ছা, উদ্ভিদ যেহেতু খাদ্য প্রস্তুত করছে, তার মানে তার এখন এই খাদ্যটা জমা রাখতে হবে। এখন জমা রাখার জন্য তার দরকার হবে একটা গহ্বর, যেটাকে আমরা বলি হচ্ছে কোষ গহ্বর। তাহলে উদ্ভিদ যেহেতু খাদ্য প্রস্তুত করতেছে নিজের খাদ্য নিজে প্লাস্টিডের মাধ্যমে, তার মানে উদ্ভিদের হচ্ছে কোষ গহ্বর থাকতে হবে এবং সেটা বড় হবে, প্রাণীতে কোষ গহ্বর নাই, যদি থাকে সেটা অনেক ছোট হবে, ঠিক আছে, অনেক ছোট থাকবে। উদ্ভিদের ক্ষেত্রে তাহলে দেখো আমাদের কিন্তু নিউক্লিয়াস একটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু, হ্যাঁ, প্রায় 15% জায়গা দখল করে। এখন যদি উদ্ভিদের ক্ষেত্রে যদি কোষ গহ্বর থাকে এবং কোষ গহ্বরটা হচ্ছে মাঝখানে থাকে, একটা সেলের মাঝ বরাবর থাকে, তাহলে স্বাভাবিকভাবেই নিউক্লিয়াসটা একটু চেপে চলে যায়, একটু বাম পাশে বা যে কোনো একটা এক পাশে চলে যায়। কোষ গহ্বর হচ্ছে এইটা, হ্যাঁ, এখানে কোষ রস থাকে বা বিভিন্ন খাদ্যবস্তুগুলা জড়ো থাকে, তাহলে নিউক্লিয়াসটা একটু চেপে অন্য পাশে চলে যায়। কিন্তু আমরা যদি একটা প্রাণী কোষের কথা চিন্তা করি, প্রাণী কোষ কোনো কোষ গহ্বর থাকে না, তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে একদম সেন্টারে থাকে, ঠিক আছে, একদম কেন্দ্রে থাকে। আচ্ছা, এই যে খাদ্য কথা বলতেছি, হ্যাঁ, যে খাদ্য প্রস্তুত করে, তাহলে উদ্ভিদ তার সেই যে খাদ্যটা আছে এই খাদ্যটা কি হিসেবে সঞ্চয় করে রাখে? উদ্ভিদ তার কোষের ভিতরে হচ্ছে শ্বেতসার হিসেবে সঞ্চয় করে রাখে, এবং আমরা প্রাণীরা হচ্ছে প্রাণী কোষে গ্লাইকোজেন অথবা চর্বি হিসেবে খাদ্যটা জমা রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে, সেন্ট্রোজোম হচ্ছে উদ্ভিদ দেহে থাকে না, মানে উদ্ভিদ কোষে প্রাণী কোষে থাকে। সো এরকমভাবে আমরা হচ্ছে পার্থক্য করতে পারি, হ্যাঁ। এখন আমরা কোশ্চেন আসতে পারে যে ভাই কোষ প্রাচীর যে বললেন, এই কোষ প্রাচীর জিনিসগুলা কি, বা এই যে এতগুলো অঙ্গর কথা বললেন কোনটা সম্পর্কে তো আমি জানি না। হ্যাঁ, তোমাদের যেই নেক্সট ক্লাসটা হবে ওই ক্লাসগুলোতে আমি প্রত্যেকটা ওয়ার্ড, কোষ প্রাচীর, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোজোম যা আছে, হ্যাঁ, তোমার বইয়ের মধ্যে যেগুলো তোমার জন্য দরকার সবগুলোই আমি নেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, এবং নিব ইনশাল্লাহ। সো তোমার হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তুমি নেক্সট আমি যখন এই ক্লাসটা আপলোড করি তখন যাতে করে ফেলতে পারো। এবং ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে তোমার কনসেপ্ট এত বেশি ক্লিয়ার হবে যে তোমার অন্যদিকে আর তাকাইতে হবে না, বায়োলজির জন্য তোমার আর কোনো দিকে তাকাইতে হবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আমি এত ভালোভাবে পড়ানোর চেষ্টা করব, প্রত্যেকটা জিনিস আমি যেই জায়গাগুলোতে আটকাইতাম আমি শিখছি, মেডিকেলে এসে শিখছি, ইন্টারে কলেজে শিখছি। সো এই যে জিনিসগুলো আমি শিখছি এগুলাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এবং তোমার কোনো ফ্রেন্ড যারা হচ্ছে ধরো যে বায়োলজি পারতেছে না বা বুঝতে অসুবিধা হচ্ছে, একটু ঝামেলা মনে হচ্ছে, তো তাদেরকে অবশ্যই মানে শেয়ার করে দিবা যাতে তারাও ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আচ্ছা, কোষ প্রাচীর নিয়ে একটু বলে দেই। কোষ প্রাচীরটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে, সেলুলোজ দিয়ে তৈরি, এবং এটা হচ্ছে জড় পদার্থ। হ্যাঁ, ওই যে রবার্ট হুক হচ্ছে জড় কোষ প্রাচীর দেখছিল প্রথম, তাহলে হচ্ছে মৃত কোষ দেখতে পারছিল। আর কোষ ঝিল্লি যেটা আছে, একটা আছে কোষ ঝিল্লি, হ্যাঁ, এগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো, একটু সংক্ষিপ্ত বলে দিচ্ছি আর কি। কোষ ঝিল্লি হচ্ছে সজীব, হ্যাঁ, এবং এই জিনিসটা হচ্ছে সজীব পদার্থ, এবং এটা হচ্ছে ভেদ্য। এই জিনিসগুলো আমি তোমাকে আলোচনা করে দিব, নেক্সট যে ক্লাসটা নিব ওটার মধ্যে করে দিব। আচ্ছা, আমি অনেকক্ষণ যাবতীয় মানে কিছু শব্দ উচ্চারণ করতেছি কিন্তু তোমাদের কাছে এক্সপ্লেনেশন দিচ্ছি না, এই জিনিসগুলো কি। যেমন একটা ওয়ার্ড অনেক বেশি ইউজ করতেছি, যেটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে, সাইটোপ্লাজম ইউজ করলাম। তারপর ধরো যে বললাম যে হচ্ছে নিউক্লিওপ্লাজম বলছি, তাই না, নিউক্লিওপ্লাজম। আর আরেকটা শব্দ আছে যেটা আমি এখন উচ্চারণ করি নাই, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে, প্রোটোপ্লাজম। আচ্ছা, বায়োলজি কিন্তু হচ্ছে শব্দের খেলা, বুঝছো, বায়োলজি হচ্ছে শব্দের খেলা। সো প্লাজম, দেখো প্রত্যেকটা শব্দ শেষে প্লাজম আছে। এই প্লাজম কথাটার অর্থ কি? প্লাজম মানেই হচ্ছে থকথকে জেলির মতো তরল পদার্থ বা অর্ধতরল পদার্থ আমরা কি বলতে পারি। প্লাজম কথাটা যেই জায়গায় থাকবে আমরা আমাদের বুঝে নিতে হবে কি
যে থকথকে জেলির মতো তরল পদার্থ। এখন দেখো এখানে সাইটো কথাটা আছে, সাইটো মানে হচ্ছে সেল। তার মানে একটা কোষের ভিতরে যেই তরল পদার্থটা থাকে যেটা থকথকে জেলির মতো হয় সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ওকে, তাহলে নিউক্লিয় কথা থেকে আমি কি বুঝতেছি, যেটা হচ্ছে নিউক্লিয়াস। সো নিউক্লিয়াসের ভেতরে যে থকথকে জেলির মতো পদার্থটা থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে প্রোটো কথাটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কোষ ঝিল্লির ভেতরে যেই সব তরল পদার্থ থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাজম। এখন সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম এবং নিউক্লিওপ্লাজম এগুলোর মধ্যে একটু ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে। যেমন সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষের ভেতরে যেই নিউক্লিয়াসটা আছে, হ্যাঁ, এই নিউক্লিয়াসটা বাদ দিতে হবে। নিউক্লিয়াস বাদে যেই কোষের তরল পদার্থ আছে এইটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। তার মানে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ইনক্লুডেড না। কিন্তু আমি যদি প্রোটোপ্লাজমের কথা যদি চিন্তা করি, কোষ ঝিল্লি, হ্যাঁ, নিউক্লিয়াস সব কিছু মিলে একদম পুরো ইন ডিটেলস, একদম কোষ ঝিল্লি সহ, কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটা অংশ, বুঝতে পারছি? কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, ভেতরে যে তরল পদার্থ আছে সব কিছু মিলে হচ্ছে আমার প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম একটা বড় শব্দ যেখানে নিউক্লিয়াস ইনক্লুডেড। কিন্তু সাইটোপ্লাজমের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি তাহলে সাইটোপ্লাজমের ক্ষেত্রে মানে নিউক্লিয়াসটা ইনক্লুডেড না। সো আমি আরেকভাবে বলতে পারি, প্রোটোপ্লাজম থেকে আমি যদি নিউক্লিয়াসকে সরাই নিই তাহলে যে অংশটা থেকে যায় সেটা হচ্ছে আমার সাইটোপ্লাজম। আর এই যে নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে আবৃত ভিতরে যেই তরল পদার্থ সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এবং এই নিউক্লিওপ্লাজম এবং এই জিনিসগুলো সাইটোপ্লাজম একসাথে কিভাবে কানেকশন রাখে নিজেদের মধ্যে, হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের ভিতরে যেই পোরগুলো, নিউক্লিয়ার রন্ধ্রগুলো থাকে ওইটার মাধ্যমে কানেকশন বিল্ড আপ করে থাকে। আচ্ছা, সো আমরা যেটা পড়তেছিলাম যে সাইটোপ্লাজম, হ্যাঁ, সাইটোপ্লাজমে হচ্ছে সবগুলো অঙ্গাণু থাকবে। হ্যাঁ, এখন অঙ্গাণুগুলো কী কী হইতে পারে? মাইটোকন্ড্রিয়া থাকে, হ্যাঁ, এই সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলো থাকে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকবে, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকবে। তারপর হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তারপর হচ্ছে প্লাস্টিড থাকবে, হ্যাঁ, গলজি বডি থাকবে, রাইবোজোম থাকবে, যেটা হচ্ছে ইউনিক, সবার ক্ষেত্রে থাকে, তাই না? রাইবোজোম কিন্তু আদিকোষ প্রকৃত কোষ দুইটার মধ্যেই থাকে। তাছাড়া মাইক্রোটিবিউলস, গ্লাইঅক্সিজোম এই জিনিসগুলোও কি থাকবে। তাছাড়া একটা কোষের ভিতরে তো নিউক্লিয়াস নিয়ে আমরা বলছি, এবং কিছু নির্জীব বস্তু থাকতে পারে, ঠিক আছে, নির্জীব বস্তু যাতে জীবন নাই। ওকে, সো নির্জীব বস্তুগুলোর মধ্যে কী হতে পারে? যেমন কিছু খাদ্যবস্তু কোষ গহ্বরে সঞ্চিত থাকে, তাহলে আমরা বলতে পারি সঞ্চিত খাদ্য থাকবে। ওকে, সঞ্চিত খাদ্য থাকবে। তাছাড়া কিছু নিঃসৃত পদার্থ থাকতে পারে, হ্যাঁ, নিঃসৃত পদার্থ, আঠালো পদার্থ থাকতে পারে, হ্যাঁ। তারপর থাকবে বর্জ্য পদার্থ, ঠিক আছে। সো এই তিন ধরনের পদার্থ হচ্ছে নির্জীব বস্তুর আন্ডারে পড়ে। আচ্ছা, আমাকে বলো তো নির্জীব আরেকটা বস্তু আছে, সেটা কি বলতে পারবা? আচ্ছা, নির্জীব আরেকটা বস্তু হচ্ছে আমাদের বাইরের যে জড় কোষ প্রাচীরটা থাকে, এই কোষ প্রাচীর নিজেও কিন্তু একটা নির্জীব পদার্থ। সো এখন আমি তোমাদেরকে একটা জিনিস ছক করে দেবো, হ্যাঁ, একটা ছক করে দেবো, যে এই ছকটা থেকে তুমি একটা মানে অঙ্গাণু সম্পর্কে আইডিয়া পাবা। হ্যাঁ, একটা আদর্শ উদ্ভিদের যে কোষ থাকে, উদ্ভিদ কোষে দুই ধরনের বস্তু থাকে। হ্যাঁ, একটা হচ্ছে সজীব পদার্থ, ওকে, একটা থাকে হচ্ছে সজীব পদার্থ, আর আরেকটা থাকে হচ্ছে কোষস্থ নির্জীব পদার্থ। সো যে নির্জীব পদার্থ থাকে, এই নির্জীব পদার্থের মধ্যে কে থাকবে? নির্জীব পদার্থের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে কোষ প্রাচীর, এবং ওই যে আমরা যেগুলো একটু আগে পড়ে আসলাম যে নির্জীব বস্তু, সেগুলো থাকবে। হ্যাঁ, নির্জীব বস্তু যার মধ্যে হচ্ছে সঞ্চিত পদার্থ, তারপর হচ্ছে বর্জ্য পদার্থ, তারপর চারটা কি বলছিলাম বলেন তো? সেটা হচ্ছে নিঃসৃত পদার্থ, এই জিনিসগুলো থাকবে। আর কোষ প্রাচীর তো নিজেই একটা জড় পদার্থ। আর সজীব পদার্থ, এই সজীব পদার্থটাকে আমরা অন্য নামে ডাকি হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। আচ্ছা, তাহলে সজীব পদার্থের আন্ডারে কি কি থাকবে? সজীব পদার্থের আন্ডারে প্রথমেই যে জিনিসটা থাকবে, সবার বাইরে যে পর্দাটা, কোষ ঝিল্লি, হ্যাঁ, কোষ ঝিল্লি থাকবে। ওকে, কোষ ঝিল্লি থাকলো। কোষ ঝিল্লির ভেতরে থাকবে সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা ইনক্লুডেড না।
আর ভেতরে থাকবে হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে এখন এই যে এই শব্দটা এখন একটু বোঝার চেষ্টা করি তো, যে আমি বলছিলাম যে প্রোটোপ্লাজম মানে হচ্ছে কোষঝিল্লি দিয়ে ঘেরা মানে সব কিছু, তার মানে কোষঝিল্লি দিয়ে ভেতরে হচ্ছে সাইটোপ্লাজম থাকবে এবং নিউক্লিয়াস থাকবে। তার মানে যদি প্রোটোপ্লাজম থেকে আমি যদি নিউক্লিয়াসকে বাদ দিই, যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি সাইটোপ্লাজম। মানে প্রোটোপ্লাজম একটা বড় শব্দ, সাইটোপ্লাজম একটা ছোট শব্দ, ঠিক আছে। এবং এই সাইটোপ্লাজমের ভিতরে কি বাকি যে অঙ্গাণুগুলা, এই অঙ্গাণুগুলা থাকবে। অঙ্গাণুগুলার মধ্যে কিছুর মধ্যে ঝিল্লি আছে, হ্যাঁ, বাইরে আবরণ আছে। সো কিছু হচ্ছে ঝিল্লি যুক্ত, ঠিক আছে, যুক্ত অঙ্গাণু থাকবে, এবং কিছু হচ্ছে ঝিল্লিবিহীন থাকবে, ঠিক আছে, ঝিল্লিবিহীন থাকবে। ওকে, সো ঝিল্লিযুক্ত এবং ঝিল্লিবিহীন। তার যেমন হচ্ছে ঝিল্লিযুক্তের মধ্যে কি থাকতে পারে, সবার প্রথমেই থাকবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ওকে, মাইটোকন্ড্রিয়া থাকবে, প্লাস্টিড থাকবে, তারপর লাইসোসোম থাকবে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে কি সব ঝিল্লিযুক্ত, মানে কি সবার বাইরে একটা করে আবরণ থাকবে। ঝিল্লিবিহীনের মধ্যে কি হতে পারে, ঝিল্লিবিহীন প্রথমে হতে পারে রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোম থাকবে। তাছাড়া যে কোষীয় কঙ্কাল, মাইক্রোটিবিউলস যেটাকে আমরা বলি, হ্যাঁ, কোষীয় কঙ্কালগুলোতেও কি কোনো ঝিল্লি থাকবে না। সো ঝিল্লিযুক্ত থাকবে, ঝিল্লিবিহীন থাকবে। সো এইটা হচ্ছে মানে তাহলে আমরা একটু একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকতে পারে, হ্যাঁ, বা নর্মালি প্রাণী কোষের মধ্যে ম্যাক্সিমাম জিনিসগুলোই থাকে, ওই প্লাস্টিক থাকবে না, কোষ প্রাচীর থাকবে না আর কি। সো এগুলো বাদ দিলে প্রাণী কোষে বাকি জিনিসগুলো আমরা পাই। এখন আমি হচ্ছে আলোচনা করবো একটা চেইন ফর্মুলা নিয়ে। হ্যাঁ, এই চেইন ফর্মুলাটা আমার খুব প্রিয় একটা ফর্মুলা। আমি প্রত্যেকটা ক্লাসে এই জিনিসটা পড়াইতে পছন্দ করি, স্টুডেন্টদেরকে এই জিনিসটা বলতে আমার খুব ভালো লাগে, যে আমাদের জীবদের গঠন ও কার্যগত একক হচ্ছে কোষ। অনেকগুলা কোষ যখন একই উৎস থেকে উৎপন্ন হয়ে এক গুচ্ছ থেকে একই রকম কাজ করবে, তখন আমরা তাকে বলি হচ্ছে টিস্যু। এই টিস্যুগুলো যখন একসাথে হয়ে একই রকম একটা নির্দিষ্ট কাজ করবে, তখন আমরা তাকে বলি হচ্ছে অঙ্গ। ওকে, সো অঙ্গগুলা যখন একসাথে কাজ করবে, তখন আমরা তাকে বলি হচ্ছে তন্ত্র। এরকমভাবে অনেকগুলা তন্ত্র যখন কম্বাইন্ড হয়ে কাজ করবে, তখন আমাদের দেহটা তৈরি হয়ে যায়। ওকে, তাহলে একটা কোষ থেকে শুরু করে আমরা একদম পুরো দেহ পর্যন্ত চলে গেলাম, তাই না? সো এই কারণে এই চেইন ফর্মুলাটা, বায়োলজির এই চেইন ফর্মুলাটা আমার খুব বেশি প্রিয়। সো এখন কিন্তু তোমরা বলতে পারবা না, হ্যাঁ, যে তোমরা কোষ সম্পর্কে কোনো কিছু জানো না। এই যে লাস্ট যতক্ষণ বললাম, আমরা কিন্তু কোষ নিয়ে কথা বললাম, যে জীবদের গঠন ও কাজের এককে কোষ বলা হয়। তাহলে গঠনের উপর বেস করে, মানে নিউক্লিয়াসের গঠনের উপর বেস করে দুই ধরনের আদি কোষ, প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য পড়লাম। তারপর বললাম হচ্ছে কাজের উপর বেস করে, কাজের একক। সো কাজের উপর বেস করে দেহ কোষ, জনন কোষ। দেহ কোষ কোনটা, জনন কোষ কোনটা? হ্যাঁ, জনন কোষ হচ্ছে দুই ধরনের হয়, শুক্রাণু, ডিম্বাণু। এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড হয়, কিন্তু জনন মাতৃকোষ হচ্ছে ডিপ্লয়েড হয়। এখানে মাইটোসিস হয়। দেহকোষ হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে মিউসিস হয়, এখানে হচ্ছে মাইটোসিস হয়। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি। তার মানে কোষ সম্পর্কে আমরা ইন ডিটেলস জানি। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, যে কোষ মানে, কোষের ইংরেজি শব্দ তো সেল। তার মানে সেল নিয়ে যেই শাখাতে আলোচনা করা হবে ওইটাকে বলবো হচ্ছে সাইটোলজি, ঠিক আছে। সো সাইটো মানে সেল, আর ওলজি মানে হচ্ছে জ্ঞান। সো তোমরা যদি জ্ঞান পাইতে চাও, তাহলে হচ্ছে অবশ্যই ওলজির এফবি পেজের মধ্যে জয়েন হয়ে যাবা, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এবং যারা এখনও সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট যে ক্লাসটা নিব আমি অঙ্গাণুগুলোর উপরে, কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এই ক্লাসটা যাতে তোমাদের কোনো রকমভাবেই মিস না হয়ে যায়। আচ্ছা, তারপর টিস্যু। সো টিস্যু কিন্তু এই যে আমাদের মানে ঘাম মোছার টিস্যু, ওরকম টিস্যু না। হ্যাঁ, সো টিস্যু হচ্ছে, এটা হচ্ছে বায়োলজির ভাষায় টিস্যু। টিস্যুর বাংলা শব্দ কি জানো? এটা কিন্তু বাংলা না। হ্যাঁ, টিস্যুর বাংলা শব্দ হচ্ছে কলা। হ্যাঁ, তো কলা বলা হয়, খাওয়ার কলা না। এটা হচ্ছে টিস্যু বায়োলজিতে। টিস্যু মানে হচ্ছে অনেকগুলো কোষ যখন একসাথে হয়ে এক জায়গা থেকে উৎপন্ন হয়ে এক গুচ্ছ থেকে একটা নির্দিষ্ট কাজ করবে, তখন আমরা তাকে বলতে পারবো হচ্ছে টিস্যু। সো টিস্যু নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় ওইটাকে বলা হচ্ছে হিস্টোলজি। দেখো আবারও ওলজি আসলো। হ্যাঁ, ওলজি সব জায়গায়, তোমাদের মনেও যাতে এখন ওলজি বসে যায়। হিস্টো কথাটার অর্থ হচ্ছে টিস্যু। অঙ্গ নিয়ে যে জায়গার মধ্যে আলোচনা করা হয়, অঙ্গতন্ত্র, দেহ, এটাকে বলা হচ্ছে মরফোলজি। ওকে, মরফোলজি। এই মরফোলজি আবার দুই ধরনের হতে পারে। হ্যাঁ, ইন্টারনাল মরফোলজি, এক্সটার্নাল মরফোলজি। তোমরা কিন্তু এই শাখাগুলো নিয়ে
মানে পড়ে আসছো, চ্যাপ্টার 1-এর মধ্যে কিন্তু পড়ে আসছো যে ভৌত এবং ফলিত এগুলো কি, যেগুলো নিয়ে পড়াশোনা করা যায় ওইগুলো হচ্ছে কি ভৌত, তাই না? আর যেগুলো ফল পাই ওইগুলো কি ফলিত, ঠিক আছে? সো ওরকম। সো তারপর হচ্ছে আমি এখন তোমাদেরকে একটু বলে দিই তাহলে কোষগুলা যখন একটা টিস্যু কখন বলবো, ঠিক আছে? টিস্যু কখন বলবো? টিস্যু যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই একই উৎস থেকে উৎপন্ন হতে হবে, ঠিক আছে? একই উৎস থেকে উৎপন্ন হতে হবে, এক গুচ্ছে থাকতে হবে এবং একই কাজ করতে হবে, ঠিক আছে? তার মানে টিস্যু মানে হচ্ছে এক এর খেলা। এক কথাটা মনে রাখবো তাহলে হচ্ছে আমরা সব পেরে যাব। এরকমভাবে যদি থাকে তখন আমরা তাকে বলবো হচ্ছে টিস্যু, এবং টিস্যু নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে হিস্টোলজি। সো আমরা হচ্ছে প্রাণীদেহের ক্ষেত্রে প্রাণীতে হচ্ছে আমরা মেইনলি 4 ধরনের টিস্যু দেখতে পাই, ঠিক আছে? কয় ধরনের টিস্যু দেখতে পাই? 4 ধরনের টিস্যু দেখতে পাই। এই অধ্যায়ে কিন্তু টিস্যুর ইন ডিটেলস পড়াশোনা আছে তোমাদের। সো এই ক্লাসগুলো নিব, তোমরা অবশ্যই ক্লাসগুলো করবা। সো প্রথম যে টিস্যুটা সেটাকে আমরা বলি হচ্ছে আবরণী টিস্যু, ঠিক আছে? আবরণী টিস্যু নাম থেকেই বুঝতেছি যে এই টিস্যুর কাজ কি হবে, আবরণ তৈরি করা হবে। আচ্ছা, যেমন হচ্ছে চামড়া, আমাদের ত্বক যেটা ওটা কিন্তু আমরা চামড়া বলি। চামড়া কিন্তু আমাদের বডির আবরণ তৈরি করে, প্রোটেকশন দেয়। তারপর যেটা সেটাকে আমরা বলি হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু হচ্ছে আমাদের বডিতে কানেকশন তৈরি করে, যেমন হচ্ছে বড় বড় যে হাড়গুলো আছে, মাংসপেশিগুলা, তারপর ধরো যে তরুণ আস্থি, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের রক্ত, এই সবগুলো হচ্ছে যোজক টিস্যুর উদাহরণ। তারপর যেটা সেটা হচ্ছে পেশি টিস্যু, পেশি, ঠিক আছে? পেশি টিস্যু অথবা পেশি কলা। সো পেশি টিস্যু আবার পেশির কাজ কি, সংকোচন করা, প্রসারণ করা, যাতে আমরা আমাদের বডিটা মুভ করাতে পারি, মুভমেন্টে হেল্প করে, চলনে হেল্প করে। আচ্ছা, পেশি আবার যে আমরা ইচ্ছা করে নাড়াতে পারতেছি নাকি পারতেছি না ওটার উপর ভিত্তি করে আবার 3 ধরনের, ঠিক আছে? সো একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর আরেকটা হচ্ছে হৃৎপেশি। আচ্ছা, হৃৎপেশি হচ্ছে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি যার সংকোচন প্রসারণ আমাদের নিয়ন্ত্রণে নাই, কিন্তু দেখতে আবার ঐচ্ছিক পেশির মতো, মানে যাদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে হৃৎপেশি একটা বিশেষ ধরনের পেশি। তো এই 3টা পেশি নিয়ে তোমাদের পড়া আছে। আমি ইনশাল্লাহ পেশির একটা আলাদা ক্লাসই নিব, তোমরা করবা, তাহলে বুঝাবা। আচ্ছা, তাছাড়া আছে হচ্ছে স্নায়ু টিস্যু, সবার বস স্নায়ু টিস্যু, ব্রেইন, ঠিক আছে? স্নায়ু টিস্যুর এককের নাম কি বলতে পারবে কেউ? যে কোষটা, ওই কোষটাকে কি বলা হয়? নিউরন বলা হয়, ঠিক আছে? কি বলা হয়? নিউরন। ওকে, নিউরন বলা হয়। এটা তো আমরা উদ্ভিদদের ক্ষেত্রে কিন্তু দেখি না, আমরা কিন্তু প্রাণীতে বলছি। হ্যাঁ, তো প্রাণীতে হচ্ছে 4 ধরনের: আবরণী, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে উদ্ভিদের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতে পাবো উদ্ভিদ টিস্যু, ঠিক আছে? উদ্ভিদ টিস্যু হচ্ছে নর্মালি বিভাজন করতে পারে, মানে ভাগ, ওই যে কোষ বিভাজন বললাম না, মানে বললাম না যে ভাগ হইতে পারে কিনা একটা কোষ ভাগ হতে পারবে নাকি পারবে না, তার উপর বেস করে হচ্ছে 2 ধরনের। একটাকে আমরা বলি হচ্ছে ভাজক টিস্যু, আর আরেকটাকে বলা হয় যে কোষগুলো হচ্ছে বিভাজিত হইতে পারে না, ওইগুলোকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু, ঠিক আছে? এই স্থায়ী টিস্যু আবার 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সরল টিস্যু, একটা মাঝখানে হচ্ছে জটিল টিস্যু, আর আরেকটা হচ্ছে ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে? ক্ষরণকারী টিস্যু। সো সরল টিস্যু আবার 3 ধরনের, ঠিক আছে? একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা, আর আরেকটা হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে? জটিল টিস্যু নর্মালি 2 ধরনের হয়। একটা হচ্ছে জাইলেম, যেটা কাজ হচ্ছে জল পরিবহন করা। ফ্লুয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরি যে খাদ্য, ওই খাদ্য হচ্ছে পুরো দেহে পৌঁছাইতা। আচ্ছা, এবং ক্ষরণকারী 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে গ্রন্থি হতে পারে, গ্রন্থি, আর আরেকটা হচ্ছে তরুক্ষীর, ঠিক আছে? তরুক্ষীর।
বাহির। এগুলো নিয়ে তোমাদের অত ডিটেলসে জানতে হবে না, আমরা মেইনলি জানবো হচ্ছে প্যারেনকাইমা নিয়ে, তোমাদের বইয়ে আছে স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম এবং ফ্লুয়েম সম্পর্কে। আর এখানে ভাজক টিস্যু আবার কয়েকটা ধাপ আছে, 3টা বলতে পারো। প্রাথমিক, প্রাক একটা আছে, তারপর হচ্ছে প্রাথমিক, আর এবং সবার শেষে হচ্ছে সেকেন্ডারি অথবা এটাকে আরেক নাম হচ্ছে গৌণ, ঠিক আছে, গৌণ। সো এগুলা পরবর্তীতে জানতে পারবা, একটু বড় ক্লাসে গেলে এগুলা সম্পর্কে পুরো জানতে পারবা। কিন্তু যেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে ভাজক টিস্যু ভাগ হইতে পারবে, স্থায়ী টিস্যু ভাগ হইতে পারবে না। তার মানে উদ্ভিদ টিস্যুকে যে আমরা ভাগ করছি এটা হচ্ছে বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে, যে কোষ বিভাজন হয় নাকি হয় না তার উপর ভিত্তি করে। তাহলে স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজন হবে না, ভাজক টিস্যুতে বিভাজন হবে। মানে নাম দেখলেই বুঝতে পারতেছো, ভাজক তার মানে ভাগ হবে, তাই না? স্থায়ী টিস্যু হচ্ছে সরল, জটিল এবং ক্ষরণকারী। সরল টিস্যুর আন্ডারে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুর আন্ডারে জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম হচ্ছে ওই যে মাটি থেকে যেই পানি আসে, পানিটাকে পুরো পাতায় পৌঁছে দেওয়ার কাজটা করে হচ্ছে জাইলেম। জাইলেম জল পরিবহন করবে। ফ্লুয়েম ফুড, তার মানে সে হচ্ছে পাতায় তৈরি খাদ্য সারা দেহে ছড়ায় দিবে। সো এইগুলো হচ্ছে আমার টিস্যু রিলেটেড কথা। তাহলে টিস্যু থেকে আমরা জানলাম একগুচ্ছ, যখন একসাথে থেকে একগুচ্ছ কোষ এক উৎস থেকে উৎপন্ন হয়ে একই কাজ করলে তখন তাকে বলি টিস্যু। তাহলে টিস্যু হচ্ছে প্রাণীতে 4 ধরনের, উদ্ভিদের ছকটা আমরা করলাম। তারপর দেখো এখন হচ্ছে অঙ্গ। তো অঙ্গগুলা কি, এই যে আমাদের হার্ট আছে, লিভার আছে, কিডনি আছে, হ্যাঁ, সবগুলো এক একটা অঙ্গ হিসেবে কাজ করে। অঙ্গগুলো তৈরি করার জন্য আমাদের অনেকগুলো টিস্যু একসাথে হতে হয়। তো টিস্যুগুলো একসাথে হয়ে আমার অঙ্গ তৈরি করবে। এখন অঙ্গগুলা যখন একসাথে হবে তখন তৈরি করে হচ্ছে তন্ত্র। ওকে, সো আমরা এখন একটু তন্ত্র সম্পর্কে একটু জানি। হ্যাঁ, আমরা তন্ত্র সম্পর্কে বেশি কিছু জানবো না, তন্ত্র হতে গেলে একটা নির্দিষ্ট ফাংশন করতেই হবে। সো যেমন আমাদের হচ্ছে পরিপাক তন্ত্র আছে, ওকে, পরিপাক তন্ত্র। তাহলে পরিপাক তন্ত্রের কাজ কি হবে? পরিপাক করা, ঠিক আছে, পরিপাক করবে। এবং এই পরিপাক তন্ত্র যদি তৈরি করতে অনেকগুলো অঙ্গ লাগবে, যেমন আমাদের মুখ লাগবে, তারপর বিভিন্ন গ্রন্থি লাগবে, তারপর হচ্ছে অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, হ্যাঁ, মলাশয়, পায়ু, এইগুলো একটা অঙ্ক মিলে হচ্ছে টোটাল আমার তন্ত্রটা তৈরি করতেছে, যেখানে হচ্ছে পরিপাক হচ্ছে। সেরকমভাবে প্রত্যেকটা অঙ্গেই আছে। শ্বসন তন্ত্র আছে, ঠিক আছে, শ্বসন তন্ত্র। তার মানে কি, এগুলো আমাদের অক্সিজেন গ্রহণ এবং ত্যাগের ক্ষেত্রে হেল্প করবে। নাক থেকে শুরু করে ফুসফুস, ট্রাকিয়া, হ্যাঁ, ব্রঙ্কাস, এগুলা, হ্যাঁ, ষড়যন্ত্র, এগুলা। তারপর হচ্ছে আমাদের আছে হচ্ছে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের পুরা কন্ট্রোল করবে, বডিকে কন্ট্রোল করে। আচ্ছা, তারপর হচ্ছে রেচনতন্ত্র। রেচনতন্ত্র হচ্ছে আমাদের তৈরি হবে হচ্ছে প্রথমে কিডনি থাকবে, তারপর কিডনি থেকে বের হবে ইউরেটারগুলো হচ্ছে মূত্রথলিতে যাবে এবং মূত্রনালী হয়ে মূত্র বের হয়ে যাবে। এর কাজ হচ্ছে বর্জ্য পদার্থ নিঃসরণ করা, ঠিক আছে, বর্জ্য বের করা। স্নায়ুতন্ত্রের কাজ কি? নিয়ন্ত্রণ। আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে হচ্ছে স্নায়ুতন্ত্র। শ্বসনতন্ত্রের কাজ কি? অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ, শ্বসন। তারপর আছে আমাদের হচ্ছে জননতন্ত্র, মানে আমরা যেটার মাধ্যমে হচ্ছে আমরা প্রজনন করি, ঠিক আছে, প্রজনন মেইন কাজ। তারপর আছে হচ্ছে ত্বকতন্ত্র আছে, যেটা হচ্ছে আমাদের প্রোটেকশনের জন্য হেল্প করবে, ঠিক আছে, কি করবে? প্রোটেকশন দিবে। আচ্ছা, প্রোটেকশন দিল। তাছাড়া আছে হচ্ছে গ্রন্থি, ঠিক আছে। গ্রন্থিগুলো মূলত অন্তঃক্ষরা গ্রন্থি হয়। অন্তঃক্ষরা, আচ্ছা, অন্তঃক্ষরা মানে কি? অন্তঃক্ষরা মানে হচ্ছে যার থেকে হচ্ছে আমরা হরমোন পাবো, ঠিক আছে, হরমোন। সো এই হরমোনগুলো আমাদের বডির বিভিন্ন কাজ নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, সমন্বয় করে, এবং এই তন্ত্রগুলো যখন একসাথে কাজ করে তখন কিন্তু আমরা আমাদের হোল বডিটা পাই। তার মানে তখন আমরা পাই আমাদের দেহ। সো এই ক্লাসের মাধ্যমে আমি কিন্তু একটা কোষ থেকে শুরু করে টিস্যু হয়ে টিস্যুর প্রকারভেদ পড়িয়ে অঙ্গ সম্পর্কে একটু পরিচিতি দিয়েছি এবং তোমাদেরকে বিভিন্ন তন্ত্র সম্পর্কে ধারণা দিয়েছি, তাই না? এবং তন্ত্র মানে দেহ তৈরি হয়। সো এইটা কিন্তু একটা বায়োলজির চেইন ফর্মুলা, যেটা আমি খুবই পছন্দ করি এবং আমি চাবো যে তোমরা আমার স্টুডেন্ট হিসেবে, আমার ছোট ভাই বোন হিসেবে তোমরা অবশ্যই এই চেইন ফর্মুলাটা মনে রাখো এবং এই চেইন ফর্মুলা ধরে তুমি পড়তে থাকো। দেখবা যে প্রত্যেকটা জিনিস এইভাবেই রিলেটেড। বায়োলজি আসলে কীভাবে রিলেট করে পড়তেছো তার উপর পুরাটা জিনিসই কি নির্ভর করে। সো
তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ যাবত ক্লাসটা করার জন্য। এবং ক্লাসটা যেহেতু করছো, সো আমার রিকোয়েস্ট থাকবে এই ক্লাসের নোটটা তুমি তোমার বইয়ের সাথে একটু মিলাবা, দেখবা। অ্যান্ড আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে কোষ প্রাচীর এবং যে অঙ্গাণুগুলো আছে, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, এগুলো নিয়ে পড়াবো। এবং এই ক্লাসটার উপর তুমি যদি একটা পরীক্ষা দিতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ ওলজিতে জয়েন করো। এবং আমি এই গ্রুপের মধ্যেই তোমাদের এই ক্লাস নোটটাও দিয়ে দেবো এবং একটা এমসিকিউ টেস্ট দিব, ঠিক আছে? সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সবার শেষে আমি একটা রিকোয়েস্ট করব, যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এবং তোমার যে ফ্রেন্ডরা আছে যাদের উপকার হতে পারে তাদের কাছে অবশ্যই পৌঁছায় দেবা, ঠিক আছে? শেয়ার করে দেবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।